নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ২১ পর্ব। উপরে হেমন্তের আকাশ, নিচে ধানের মাঠ, আর রাতের অজস্র তারার আলো এবং মানুষজনের ভিড় চারপাশে। মালতী নুনের নিচে শুয়ে আছে, যেন ঘুম যাচ্ছে। সোনা রাত বাড়লে আর জেগে থাকতে পারেনি। সে যে শতরঞ্জ পাতা আছে দক্ষিণের ঘরে, সেখানে গিয়ে দাঁড়ালো। আশ্চর্য, দেখল রঞ্জিত মামা একটা লাঠি হাতে ভিড়ের ভিতর দাঁড়িয়ে আছেন। ছোট কাকা মামাকে কী সব বলছেন। রঞ্জিত মালতীর পায়ের কাছে এসে বসল। ওর চিটা সোনা এনে বড় জেঠিমাকে দিয়ে দিল। মুখে ওর খোঁচা খোঁচা দাড়ি। রাত জেগে জেগে হেঁটে হেঁটে এত দূর এসেছে। ক্লান্ত এবং ঘুম যাবে বলে উঠে এসেছিল। ভিড় এবং হ্যাজাগের আলো রঞ্জিতকে প্রথমে বিস্মিত করেছিল এবং সেই বিস্ময় প্রচণ্ড ওকে নাড়া দিয়েছে। ওর মনে হলো নরেন দাস এই আত্মহত্যার জন্য দায়ী। নরেন দাস ওকে একটা খুপড়িতে রেখে দিয়েছে, অথবা সেই জব্বর, সে এখন কোথায়? ওর অবশ্য এসব কথা ভাববার বেশি সময় ছিল না। সে ডান হাতটা নুনের ভিতর থেকে বের করে আনলো, নাড়ি দেখল ভালোর দিকে। সে পায়ের পাতায় কতটুকু গরম আছে দেখার জন্য নুন সরালো। পাতায় আলতার দাগ। ভিতরটা রঞ্জিতের ভীষণ কেঁপে উঠল। মালতীর মুখ দেখতে ইচ্ছা হচ্ছে। সে মুখ থেকে নুন সরিয়ে দিল। এখন শেষ রাত, এখন সে একা পাহারায় আছে। নুন সরাতেই ওর কেন জানি মনে হলো মালতী জোরে জোরে শ্বাস ফেলছে। ওর কপালে সিঁদুর, মাথায় সিঁদুর। কে বলে মালতী বিধবা? মালতীর এই সুন্দর মুখ এবং শরীর দেখে রঞ্জিত বিমূঢ়ের মতো বসে থাকল। সে কপালে হাত রাখল, চিবুক দেখল। ভাগ্যিস সে বুঝিয়ে সুজিয়ে সকলকে ঘুমোতে পাঠাতে পেরেছে। সবাই একসঙ্গে জেগে কি লাভ? সে মালতীকে চুরি করে ভালোবাসার চেষ্টায় আকাশের দিকে তাকাতেই মনে হলো ভোর হয়ে আসছে। সে এবার মালতীকে নুন থেকে একেবারে আলগা করে দক্ষিণের ঘরে নিয়ে গেল এবং শতরঞ্জিতে শুইয়ে দিল। ডাকল, মালতী, আমি এসে গেছি। বস্তুত এই জলাজমির দেশে মাটি আর মানুষ জলের নিচে আশ্রয় খোঁজে। মালতী প্রাণ ধারণে কোনো আর উৎসাহ পাচ্ছে না। জলের নিচে তার সেই প্রিয় নিরুদ্দিষ্ট হাঁসটিকে খোঁজার জন্য বুঝি ডুব দিয়েছিল। আমি আর ভাসব না জলে, জলের নিচে ডুবে যাব, এই ছিল তার আশা। সকাল হলে রঞ্জিত থানা পুলিশের ভয় একবার শচীন্দ্রনাথকে থানায় যেতে বলল। 6 ক্রোশের মতো পথ, সুতরাং কিছুটা হেঁটে থানায় যাবার জন্য তিনি প্রস্তুত হলেন। শচীন্দ্রনাথ থানায় চলে গেলে রঞ্জিত নরেন দাসের কাছে গেল। বলল, ওকে এ ঘরে ফেলে রেখেছেন কেন? নরেন দাস টানা হাঁটছিল। মালতী এখন ক্রমে গলগ্রহ হয়ে দাঁড়াচ্ছে। সে উত্তর করল না। রঞ্জিত বুঝতে পারল নরেন দাসের ইচ্ছা নয় মালতী বড় ঘরে থাকুক। লক্ষ্মীর পট আছে, ধর্মাধর্ম আছে। নরেন দাস এখন এসবে মাথা ঘামাতে চাইছে না। রঞ্জিত আর কিছু বলতে সাহস পেল না। সে মালতীর কে? সামান্য খুপড়ি ঘরেই এখন থাকার আস্থানা মালতীর। তাকে আর ভিতর বাড়িতে নেওয়া যাবে না। জীবনে তার আর খোলা বাতাস, মুক্ত মাঠ, বর্ষার বৃষ্টিতে উদম গায়ে ভেজা হবে না। সব তার হারিয়ে গেল। স্টিমারেও একজন মানুষ অন্যমনস্ক হয়ে যাচ্ছে। সে রেলিংয়ে দাঁড়িয়ে বিশাল মেঘনা নদী দেখতে দেখতে কেবল মালতীর কথা ভাবছে। দুপারে কত গাছগাছালি। স্টিমারটা যত এগুচ্ছে তত যেন কৈশোরের বালিকা গাছগাছালির নিচে নদীর পাড় ধরে ছুটছে। ওর চুল উঠছে, খালি গা, কোমরে প্যাঁচ দিয়ে শাড়ি পরেছে, ক্রমান্বয়ে ছুটছে। দামোদরদির মঠ পিছনে, সামনে এবার উদ্ধবগঞ্জ পড়বে। কিন্তু মানুষটা কিছু দেখছে না। দেখছে শুধু নিরন্তর এক বালিকা মাঠ পার হয়ে যাচ্ছে, কি যেন ছুঁতে চাইছে, পারছে না। শামসুদ্দিন মালতী নিখোঁজ হবার পর থেকেই কেমন যেন ভেঙে পড়েছিল। জব্বর তার জাত ভাই, লীগের পাণ্ডা। সামান্য অর্থের লোভে সে কাজটা করেছে। একটা ফুলের মতো জীবনকে নষ্ট করে দিয়েছে। যে তার কৈশোরে সারা মাস কাল নানাভাবে ফুল ফুটিয়েছিল, সে এখন নির্জীব, পাগল প্রায়, এবং শিগগিরই যেন কি একটা দুর্ঘটনা ঘটবে। সে ভয় ভয় চোখ ফিরিয়ে নিয়েছে।
সেদিন ফেলু তার বাছুরটা নিয়ে মাঠে নেমে যাচ্ছে। হেমন্তের সকাল, ধানের মাঠ শুধু চারপাশে। সে বাছুরটাকে ধানের মাঠে আলগা ছেড়ে দিতে পারছে না। আলগা ছেড়ে দিলেই ধান খেতে অথবা কলাই খেতে মুখ দেবে। এ মাসেই দুবার গৌর সরকারের বান্দা লোক আব্দুল বাছুরটাকে খোঁয়ারে দিয়ে এসেছে। সে পঙ্গু বলে কেউ আর তাকে ভয় পাচ্ছে না। জীবনে সে বহু গুনাহ করেছে, আল্লাহ তার ফল হাতে নাতে দিচ্ছেন, এমন ভাবে সব মানুষ। ওর মনে হয় তখন শালা এ দুনিয়ার হাল ফিলে যত মাঝি মাল্লা আছে সকলের রক্তে সে খোঁচা দিয়ে দেখে, কিন্তু হায় পারে না, হাতে তার শক্তি নেই আর। কালো কড়ি তারে বাঁধা হাত মরার মতো শরীরের এক পাশে ঝুলে থাকে। এক এক সময় মনে হয় দেবে এক কোপে শেষ করে। গলা হ্যাত করার মতো শরীর থেকে হাতটা বাদ দিয়ে দেবে, কিন্তু পারে না। এই মরা হাতটার জন্য তার বড় মায়া হয়। রোদে কোলের ওপর হাত নিয়ে বসে থাকলে হাতটাকে তার নিজের সন্তানের মতো লাগে। সে বাছুরটার দড়ি ধরে হাঁটতে থাকলো। বাছুরটা কিছুতেই এগোতে চাইছে না। হাড় বের করা এই গরুর বাচ্চাটাকে সে কিছুতেই পেট ভরাতে পারে না। তার পঙ্গু হাত আর এই বাগি বাছুর তাকে পাগল করে দিচ্ছে। আর দিচ্ছে আন্নু। সে তো আর ফেলু নেই, হাডুডু খেলোয়াড়ও নয়। বিবি তার এখন অন্য বাড়ি যায়। কারে সে কি কবে? রাতের বেলা বিবি পাশে না থাকলে চোখে ঘুম থাকে না। বিবি তার কোথাও রঙ্গরসে ডুবে আছে। হাজি সাহেবের ছোট বেটা আকালু বাঁশ বনে লুকিয়ে থাকে। সে বাছুর নিয়ে বের হলে অথবা ফসল চুরি করতে গেলে এবং যখন সে দূরে দূরে মনের দুঃখে বনবাসে যায় তখন যুবতী তার রঙ্গরসে ডুবে থাকে। অথবা এখন সে যে কি করে খায়, দুপেটের সংসার, সে কোনো দিন মনের দুঃখে নদীর পাড়ে হেঁটে বেড়ায়। বাছুরটার সঙ্গে থাকলে সে ছুটতে পারে না। সে বাছুরটা নিয়ে হাঁটে এবং ফসলের শীষ কেটে নেয়, ঠিক জোটনের মতো। কলাই গাছ তুলে আনে রাতে। জব গমের দিনে জব গম। সে একা পারে না, বিবি তার মাঝে মাঝে সঙ্গে থাকে। বিবি তার জ্যোৎস্না রাতে মাঠের ভিতর চুরি করে ফসল কাটে আর সে আলে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে জমির আল থেকে হাঁক আসে, কে জাগে? শীষ দেবার মতো জবাব আসে, আমি জাগি। সঙ্গে কে জাগে? মিয়া সাব জাগেন। আন্নু খুশি থাকলে সে ফেলুকে মিয়া সাব বলে। আন্নু যেন এ সময় তার নিজের আন্নু। পীড়িত করে কার সনে সে কথা তার মনে থাকে না। সে আন্নুকে নিয়ে ফসল চুরি করতে বের হলে ফেলু বুঝতে পারে বিবি তার ঘরেই আছে। কিন্তু একা মাঠে নেমে এলে তার সন্দেহটা বাড়ে। বিবি তার চুরি কইরা অন্য বাড়ি যায়। সে তখন দুঃখে এবং অক্ষমতার জন্য বাগি বাছুরটার পাছায় লাথি মারে, হালার কাওয়া আমারে ডরায় না। এবং চারপাশে মাঠ, মাঠের দিকে তাকালেই শুধু এক মানুষ হেঁটে হেঁটে যায়। মাথায় তার নানান রকমের পাখি ওড়ে। সে তখন কর্কশ গলায় হাঁকতে থাকে, ঠাকুর তুমি আমারে কানা কইরা দিলা। শুধু সে ডান হাত সম্বল করে বাছুরটাকে টানছে। বাছুরটা হিজল গাছটার নিচে এসেই শক্ত হয়ে গেল। ফেলু বাছুরটাকে টেনে এতটুকু হেলাতে পারছে না। এমন এক ছোট্ট জীবকে সে হেলাতে পারছে না। রাগটা তার ক্রমে বাড়ছে। বাছুরটা মাঠে কি দেখে ভয় পাচ্ছে। সে আবার চারপাশে তাকালো। হালার হালা খোদাই ষাঁড়। হাজি সাহেবের খোদাই ষাঁড়টা দুপা সামনে দুপা পিছনের দিকে ঠেলে লেজ খাড়া করে শিং দিয়ে মাটি খুঁড়ছে। ফেলুর বাগি বাছুরটাকে ভয় দেখাচ্ছে। অমিত তেজে সে যে ঘোরাফেরা করে, ফসল খায়, কেউ কিছু বলতে পারে না। শিং দিয়ে মাটি তুলে তা পরীক্ষা করছে। ধারালো শিং, ছুরির ফলার মতো, চকচক করছে সব সময়। সে ছাড়া থাকে, ধর্মের ষাঁড় বলে কেউ কিছু বলে না। রাজা বাদশার মতো এখন শিঙে ধার দিয়ে ঘাড় গর্দান লম্বা করে দাঁড়িয়ে আছে মাঠে। ধানের মাঠে এমন এক জীব, জবরদস্ত জীব দেখলে ফেলুর প্রাণটা শুকিয়ে যায়। বাগি বাছুরটাকে দেখলেই তেরে আসার স্বভাব। কোনোদিন বাছুরটার পেট এফোড় ওফোড় করে দেবে। সে তবু ফেলু বলে, সামান্য এক জীবকে সে মনুষ্যকুলের কেউ বলে ডরায় না। ফেলু এমন একটা ভাব দেখাবার জন্য খোদাই ষাঁড়টাকে বলল, হালার পো হালা। সে ধর্মের ষাঁড়কে হালার পো হালা বলল। তার কেন জানি কোরবানির চাকুটা পেলে বিসমিল্লাহ রহমানের রহিম বলে জবাই করতে ইচ্ছা হয় ষাঁড়টাকে।
এটা যে সে এখন কাকে ভেবে বলছে বোঝা দায়। কোন ষাটটা বেশি বেঈমান, এই সামনে দাঁড়িয়ে থাকা না আকালু? কে বড় দুশ্মন ওর? সে বলল, হালার কাওয়া, হালার আকালু। খোপ কাটা লুঙ্গি পরে দাড়িতে আতর মেখে সে যায় উঠোন পার হয়ে, ফেজ টুপি মাথায়, লাল রঙের লম্বা ফেজ টুপি, একটা দাঁড় কাকের মতো। তুমি মিয়া আমার বিবির গায়ে হাত দাও, হালার কাওয়া। উঠানের ওপর দিয়ে আবার যাও কি কইরা দেখি। বলেই সে ফিরে এসে উঠোনের ওপর মান্দারের ডাল দিয়ে বেড়া দিয়ে দিল। এডা পথ না মিয়া, এডা সদর রাস্তা না। কিন্তু সকাল হলেই ফেলু দেখেছিল সব মান্দারের ডাল কারা তুলে ফেলে দিয়ে গেছে। সে তখন বিবির মুখের দিকে তাকাতে পারে না পর্যন্ত, যেন প্রশ্ন করলেই ফ্যাঁচ করে উঠবে। আমি কি কইরা কই? কেডা মান্দারের ডাল তুইলা ফেলাইছে আমি তার কি জানি? হালির হালি, তুই আবার জানোস নাকি? ফেলু তখন চিল্লাচিল্লি করতে পারত, কিন্তু কাকে বলবে? সে যে পঙ্গু হাতে বিবিকে এখন ভয় পায়। সেই কবে জব্বর সবুজ রঙের ডুরে শাড়ি কিনে দিয়ে গিয়েছিল, গন্ধ তেল দিয়েছিল। বিনিময় জব্বর আন্নুর কাছ থেকে কি নিয়ে গেছে কে জানে। তবু সে হাত পঙ্গু বলে সব হজম করেছে। এখন বিবির এক গামছা আর ছেঁড়া শাড়ি সম্বল। মাঠে ফসল চুরি করতে যাবার সময় সে ছেঁড়া শাড়িটা পরে যায়। আর দিনমান আতা বেড়ার আড়ালে সে যতক্ষণ থাকে ততক্ষণ এক খাটো গামছা সম্বল। কখনো কখনো গামছাটা ভিজে গেলে আতা বেড়ার ওপর শুকাতে দেয়। তখন আন্নু একেবারে উলঙ্গ, আতা বেড়ার আড়াল, সামনে ঝোপ জঙ্গল। উঠোনের ওপর দিয়ে গেলে কেউই টের পায় না আতা বেড়ার ওপাশে ফেলুর অন্দরে বিবি তার উলঙ্গ হয়ে বসে ধান সেদ্ধ করছে, গম ভাজছে, কাউন জলে ভিজাচ্ছে। যখনকার যা, অর্থাৎ যা সব ফসল চুরি করে আনছে তা দিয়ে সম্বৎসর খাবে এই ভেবে দিনমান কাজ করে যাচ্ছে বিবি। যতক্ষণ বিবিটা এভাবে উলঙ্গ হয়ে অন্দরে ঘোরাঘুরি করবে ততক্ষণ সে উঠোনে বসে থাকবে, গুরুক গুরুক তামাক টানবে, আর মনোহর সব দৃশ্য। আতা বেড়ার ভিতর বিবির যৌবন কচি কলা পাতার মতো। অপটু হাতের ব্যবহারে সব নষ্ট করে ফেলেছে ফেলু। বিবির চুলে তেল থাকে না, চোখে সুরমা টেনে দিতে পারে না। পার্বণের দিনে বিবি ধার করে মাথায় মুখে তেল দিলে ফেলু যে ফেলু তার পর্যন্ত আন্নুকে নিয়ে নৌকা ভাসাতে ইচ্ছা হয়। যতক্ষণ সে বাড়ি থাকবে দাওয়ায় বসে থাকবে, সে পাহারায় থাকবে, কেউ এলে তুড়ি বাজাবে হাতে। দুবার তুড়ি বাজালেই আন্নু টের পায়, তাড়াতাড়ি হাতের কাজ ফেলে ডুরে শাড়ি পরে বসে থাকে। সব শস্যদানা হাঁড়ি পাতিলে ঢেকে রাখে, কেউ যেন টের না পায় ওরা রাত বিরাতে ফসল চুরি করে আনছে। এসব দৃশ্য দেখতে বড় মজা। সে চুরি করে আতা বেড়ার ফাঁকে আন্নুকে দেখে আর মজা পায়। কখনো বিবির শরীরে জ্যালজ্যালে গামছা, প্রায় চিকের মতো। হাজি সাহেবের ঘাটের ওপারে ঝোপের ভিতর যেমন সে ফনা তুলে বসেছিল মাইজলা বিবিকে দেখবে বলে, সে ঘরের ভিতর তেমনি কখনো কখনো বসে থাকে। নিজের বিবির উলঙ্গ শরীর চুরি করে দেখতে ফেলু বড় মজা পায়। এত অভাব অনটনেও বিবিটা যে কি করে এমন লাবণ্য জিইয়ে রেখেছে শরীরে। হায়, তখন ফেলু আকালুর লম্বা শরীর, শক্ত বুক, লাল রঙের ফেজ টুপি কেবল মরিচিকার মতো দেখতে পায়। খুশবু আতর মাখে দাড়িতে আকালু। আকালু বড় চালাক। সে যখন রাস্তা দিয়ে যায় আতর মেখে যায় দাড়িতে। বিবি আতরের গন্ধ পেলেই আতা বেড়ার আড়ালে নেচে ওঠে। মানুষ তার এসে গেছে। সে টের পায় আতরের গন্ধে এক মানুষ এই রাস্তায় জানিয়ে গেল সে বাঁশবনের দিকে হেঁটে যাচ্ছে। বিবিটা তখন সবুজ রঙের জব্বরের দেওয়া শাড়িটা পরে যায়। কই যাও তুমি? যাই মতিউরের কাছে, সিরার ধান ভিজাইছে, সিরা কুইটা দিলে 2 খোলা সিরা দিব। আর কিছু দিব না? আর কি দেব? কেন, সুমা দিব না তরে? বিবি বুঝতে পারে মানুষটা ওকে সন্দেহ করছে। আতরের গন্ধ সে টের পেয়ে গেছে। তা আল্লাহ, মানুষটার শক্তি হরণ কইরা নিলা, ঘ্রাণ হরণ কইরা নিলা না কেন? জান হরণ কইরা নিলা না কেন? আন্নু কখনো কখনো ভালোবাসার জন্য মরিয়া হয়ে ওঠে। ফেলু টের পায় এভাবে আকালু তার বিবির ভালোবাসা হরণ করে নিচ্ছে। সে কোরবানির চাকুটার তালাশে থাকে তখন। কিন্তু কোনোদিন দুপুরের রোদে সে দেখতে পায়
মাঠের উপর আকালু মাথায় লম্বা লাল রঙের ফেজ টুপি পরে, কালো রঙের ফিনফিনে আদ্দি গায়ে, খোপ কাটা লুঙ্গি কোমরে, আকালু আর একটা ধর্মেশ্বর হয়ে গেছে। যেন 3 ষাঁড় 3 দিক থেকে ওকে পাগল করে দিচ্ছে। 1 আকালু, 2 হাজি সাহেবের খোদাই ষাঁড়, 3 পাগল ঠাকুর। সে বাছুরটাকে ফের টানতে থাকলো। মাঝে মাঝে ফেলু কোরবানির চাকুটা চালাঘরের এবাতায় ওবাতায় লুকিয়ে রাখে। আন্নু ওর গলা কেটে সটকে পড়তে পারে। নিশিদিন ঘরের ভিতর এক অবিশ্বাস। বাতা অথবা চালের সনের ভিতর সে মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে ওটা ঠিক আছে কিনা, না আকালু বিবিকে দিয়ে ওটাও হরণ করে নিয়েছে। সে এভাবে বাছুরটাকে টেনেও নড়াতে পারল না। ধর্মের ষাঁড়টা একইভাবে 4 পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। মহান জীব যেন সে, কোনো দিকে তার দিকপাত নেই। মাঝে মাঝে ষাঁড়টা তার চোখের ওপর মিয়া আকালউদ্দিন হয়ে যাচ্ছে। ষাঁড়টা তার বাছুরটাকে তেড়ে আসবে বলে লেজ তুলে দিচ্ছে। ষাঁড়টা এবার শিং উঁচিয়ে এদিকে ছুটে আসতে পারে। ষাঁড়টা ছুটে এলেই বাছুরটাও ছুটবে, ছুটে বাড়ির দিকে উঠে যাবে। ফেলু দড়ি ধরে থাকলে টানতে টানতে তাকেও নিয়ে বাড়ি তুলবে। ওই শালা ষণ্ড এক মহাজীব, জীবের চোখ লাল। যেন তার সামনে অথবা দূরে যা কিছু মাঠ, যা কিছু ফসল এবং কচি কচি ঘাস সব তার ভোজনের নিমিত্ত। আর কে আছে এ মহাপৃথিবীতে ফসলে ভাগ বসায়? সামনে দিয়ে যায়। ফেলু জোর খিস্তি করল। ওহালা বাগি বাছুর সামনা দিয়া যাইতে ডর পায়। বাগি বাছুরের আর দোষ কি? ফেলু নিজেও সামনে যেতে ভয় পাচ্ছে। সে তাড়াতাড়ি একটা ছিটকিলার ডাল ভেঙে ফেলল। এক হাতেই সে ডাল থেকে পাতা ফেলে ওটাকে একটা পাচনের মতো করে নিল। সে হাতের ওপর ডালটা ঘোরাতে থাকলো। ষণ্ডটা দেখুক ফেলুর কি দুর্জয় সাহস আর শক্তি। সে লাঠি ঘুরিয়ে এখন ষণ্ডটাকে ভয় দেখাচ্ছে এবং বাগি বাছুরটার কাছে সে নিজের প্রতিপত্তি কত বেশি, সে যে ফেলু, 1 হাত গিয়েও সে ফেলুই আছে এমন বোঝাতে চাইছে। জীবটা কাছে এলেই থোঁতা মুখ ভোঁতা করে দেবে। একদিন ফেলু দেখেছে ষণ্ডটা ওর বাছুরটাকে তাড়া করে আসছে। সে পঙ্গু হাতে পেরে উঠছে না। বাছুরটা ওকে টেনে নিয়ে বাড়িতে তুলেছে। ষণ্ডটা তখন মহামারীর মতো তেড়ে এসে একেবারে উঠোনে উঠে গেছে। বাছুরটাকে সে চুরি করে ঘাস খাওয়াচ্ছিল। ষণ্ডের প্রতাপ কত! ষণ্ডটা উঠোনে উঠে এলেই হায় হায় রব, গেল গেল, চিৎকার চেঁচামেচি। বাছুরটা ঘরে ঢুকে গেছে। বোধহয় ঢুঁ মেরে ফেলুর কুঁড়ে ঘর উড়িয়ে দিত। কিন্তু আন্নুর হাতে ছিল গরম ফ্যানের পাতিল। সে জীবের রোষ মূর্তি দেখে ভয় গরম ফ্যান ছুড়ে দিল ষণ্ডের মুখে। আর তখন জীবটা হাম্বা হাম্বা করে ডাক দিল। মুখটা পুড়ে গেছে। মহাষণ্ড মাঠের উপর দিয়ে তখন লেজ তুলে ছুটছে। সেই থেকে জীবটা তার সীমানায়, ফেলু নিজের সীমানায়। 2 জীব, পোড়া মুখ ষণ্ডের, এক চোখ গলে কপালের ভিতর ঢুকে গেছে। ফেলুর বসন্তে গেছে একটা চোখ। 2 জীব এখন এক চোখে সময় পেলেই লড়ছে। কি যে ডর ফেলুর! তবু হাতে লাঠি থাকায় ডর কমে গেল। সে বাছুরটাকে নিয়ে আবার হাঁটতে থাকলো। কচি ঘাস সে খুঁজছে। দেখল মাঝিদের মাঠে আলের ওপর নরম ঘাস। সে বাছুরটার দড়ি ধরে বসল। চারপাশে ধান ক্ষেত। সে আলে আলে বাছুরটাকে ঘাস খাওয়াচ্ছে। ঘাস খেতে খেতে বাছুরটার ছপ ছপ ফুটফাট শব্দ। লেজ নেড়ে নেড়ে বাছুরটা নিশ্চিন্তে খাচ্ছে। এই ঘাস খাওয়া দেখতে দেখতে ফেলু কেমন আবিষ্ট হয়ে যাচ্ছে এবং কেন জানি তার গত রাতের কথা মনে হচ্ছে বারবার। সে কাল সারা রাত ভয়ে ঘুমোতে পারেনি। আন্নু সন্ধ্যার পর ঘরে ছিল না। ছেঁড়া ডুরে শাড়ি পরে বিবি তার যে কোথায় গেল। সে তাকে এ বাড়ি ও বাড়ি খুঁজেছে। সে হাজি সাহেবের বাড়ি যেতে পারে না। গেলেই মাইজলা বিবি ওলসই ললিতে গানটা গায়। পাচনের গুতা মারতে পারেন হাজি সাহেব। সে ফিরে এসেছিল না, ও কোথাও নেই। আন্নু যখন এলো তখন রাত অনেক। মাথায় তার 1 বোঝা কলাই গাছ। সে গাছ চুরি করে এনেছে হাজি সাহেবের জমি থেকে। এনেছে না দোষ ঢাকবার জন্য 1 বোঝা কলাই গাছ দিয়েছে আকালু, সে বুঝতে পারছে না। না বলে না কয়ে গেলেই ফেলুর মনে হয় বিবি তার মশকরা করতে গেছে, অথবা আকালুর সঙ্গে বনে মাঠে পীড়িত করতে গেছে। গতকাল রাতে কোথাও যাবার কথা নেই।
অথচ না বলে না কয়ে চলে গেল, লালসা পেটে পেটে। ফেজ টুপি মাথায় আইনধাই রাইতে দাড়িতে খুশবো মেখে আকালু নেমে গেছে। বিবি কোন অন্ধকারে খোপ কাটা লুঙ্গি পরে আকালু দাঁড়িয়ে থাকে গন্ধ শুকে শুকে টের পায়। সে সেদিন গৌরচন্দ্রের বাড়ি গেল, ফিরতে রাত হবে কথা ছিল। সেই ফাঁকে বিবিটা বনে মাঠে নেমে গেল। নাকি বিবি তার কাজ কারবার হয়ে গেলে বাছুরের ঘাস নেই বলে অন্ধকারে সব কলাই তুলে এনেছে জমি থেকে। কি যে হচ্ছে, গাঁয়ের মানুষও জানে জবরদস্ত ফেলুর বিবি এখন পীড়িত করছে। জবরদস্ত ফেলুর এই অবস্থা। বিবি তার পীড়িত করে অন্যজনার সঙ্গে। সে ভিতরে ভিতরে আগুন। বিবি ঘাস মাথা থেকে নামাতে পারেনি, কোমর বরাবর লাথি। পা তো আর পঙ্গু নয়, বরং হাতের শক্তি এখন পায়ে এসে জমেছে। লাথি খেয়ে আন্নু সামলাতে পারেনি, উল্টে মুখ থুবড়ে পড়েছে। আন্নুকে মারলেই সে দাওয়ায় বসে আগে ইনিয়ে বিনিয়ে কাঁদত। মরা মরেছে বাড়িতে এমন কান্না, কান্নার সঙ্গে নানান রকম অশ্লীল শব্দ সুর করে গাওয়া। মাঠের ধার দিয়ে কেউ গেলেই বুঝতে পারত শালা ফেলু আবার খেপে গেছে। নিত্যকারের ব্যাপার বলে কেউ আসে না। আবার দেখো কি পীড়িত দুজনায়। কিন্তু আজ সবাই যেন টের পেয়েছে আন্নু মতিহার সাদা পাতা দাঁতে মাখছে। আন্নু গতকাল মুখ থুবড়ে পড়ে গিয়েও কাঁদেনি। কোথায় যেন সে একটা শক্ত জায়গা পেয়েছে পা রাখবার। কাঁদলে কাটলে কটূক্তি করলে ফেলুর ডর থাকে না। আজ সে কোনো কটূক্তি করছে না। কোনো দিকে আন্নু না আবার যথার্থই চলে যায়। ফেলু শুধু জানে সে তালাক না দিলে বিবি কোথাও যেতে পারবে না। আকালু চায় ফেলু তালাক দিক। তালাক দিলে কিছু পয়সা পর্যন্ত মিলে যাবে এমন লোভ দেখিয়েছে আকালু। ফেলুর মুখ দেখলে তখন মনে হয় এই যে কথায় কথায় মারধর করা সবই দাম তোলবার জন্য। কত দাম দিবা মিয়া? কিন্তু ফেলুর অন্তর জানে সে এসব পারে না। আন্নু না থাকলে সে মরে যাবে। কিন্তু ফেলু যখন আন্নুর দাম দর নিয়ে মাথা ঘামায়, এক চোখে মুচকি হাসে, তখন তার দাড়ির ভিতর গোটা মুখ কি যে বিভৎস। তা মিয়া বরাবর হইয়া যাও। যুবতীর বিনিময়ে টাকা আসে। যতদিন বিবি আছে ততদিন অভাবে অনটনে টাকা ধার। আন্নু না থাকলে শালা হারামের ছাও ফেলুকে ভিটে মাটি ছাড়া করে ছাড়ত। তখন ক্ষণে ক্ষণে ইচ্ছা হয় ফেলুর ভাঙা মরা হাতে মারে এক বাড়ি, শালা ইতরের বাচ্চার পিরিত ছুঁইটা যাউক। পরক্ষণেই মনে হয় ওর হাত নেই, এক হাত সম্বল। তেরে গেলে হারামের বাচ্চা ওর ঘাটটা ধরে ফেলবে এবং এমন মোচড় দেবে পঙ্গু হাতে যে ফেলু একটা পাগলা কুকুরের মতো চিৎকার করতে থাকবে। সেজন্য আকালু কোথাও গেলে সে হাসি হাসি মুখে বলবে, কই যান ভাই সাব, মাঠের ধান কেমন হইল? কার্তিক সাল ধানের ভাত কতকাল খাই না, ধান উঠলে আন্নুরে পাঠাইয়া দিমু, 2 কাঠা ধান দিয়া দিয়েন। আকালুর চোখে সর্ষে ফুল ফুটে ওঠে। ফেলুটা তককে তককে আছে কবে ধান উঠবে। সে কি বলবে ভেবে পায় না। আন্নুটা কোথায়? আতা বেড়ার ফাঁকে চোখ ঠেলে দেয়। সে কি তার দাড়ির আতরের গন্ধ পায়নি? বাধ্য হয়ে আন্নুকে দেখবার জন্য উঠোনে দাঁড়ায়। কিছু কথা বলতে হয়। সে চোখ এধার ওধার করতে করতে বলল, বিবিরে পাঠাইয়া দিও মিয়া, 2 কাঠা ধান দিমু, গুয়া দিমু, তামাক পান যা লাগে দিয়া দিমু। তারপর আন্নুকে যে চুরি করে দেখার তালে আছে সেটা ধরা পড়লেই মিয়ার মুখে থুতু দিয়ে চলে যাবার ইচ্ছা। আন্নুর কি জ্বালা এই মানুষকে নিয়ে, কিছুতেই ছেড়ে আসতে পারছে না। কি করে কোথা থেকে যে এমন একটা খুবসুরত বিবি ধরে এনেছে কেউ জানে না বললে ঠিক হবে না, জেনেও জানে না যেন। এতদিনে এটাই নিয়ম হয়ে গেছে ফেলুর বিবি আন্নুর। ফেলু নিয়ম মাফিক তালাক না দিলে সে ঘরে তুলে নিতে পারবে না। পারে আন্নুকে নিয়ে কোনো দিকে চলে যেতে, আন্নুকে নিয়ে কোনো গঞ্জে চলে গেলে কেউ টের পাবে না। ফেলু যেন তখন টের পায় বিবি তার যথার্থই ভাগবে। শুধু ভাগবে না, যেমন সে হ্যাত করে মিয়া সাহেবের গলার 2 ফাঁক করে দিয়েছিল, তেমনি বিবি তার গলার 2 ফাঁক করে ভাগবে। এবং এইভাবে বসে বসে সে কেবল বিবির মুখ দেখছিল। একবার বিবি কাঁদল না,
শক্ত হয়ে সারাক্ষণ কুপির আলোতে মুখ নিচু করে গোঁজ হয়ে বসে থাকল। ভয় ফেলু রাতের প্রথম দিকে ঘুম যেতে পারল না। হোগলা বিছিয়ে সে শুয়ে চুপি চুপি বিবির মুখ দেখছে। কঠিন মুখ, শক্ত চোখ, বিবর্ণ, চোখ জ্বলছে। বাইরে তখন কি একটা পাখি ডাকছিল। হেমন্তের মাঠে শিশির পড়ছে। কোড়া পাখিদের ডিম ফুটে নিশ্চয়ই এতদিনে বাচ্চা হয়েছে। ফেলু একটা দীর্ঘশ্বাস ফেলতেই মনে হলো বিবি নড়ে চড়ে বসেছে এবং তার বুঝি একটু মায়া হলো। বড় জোরে সে মেরেছে। সে বলল, কই গেছিলি? মরতে গেছিলাম। মরতে কই গেছিলি? মাঠে। কেন, কি কামডা মাঠে? ঘাস না আনলে তোর স্বাদের বাছুরডা খাইবে কি? সারাদিন কি খাইতে দিছস? মনে হয় বিবির রাগটা কমে আসছে। সে উঠে বসল। দে দুইডা খাইতে দে। পারমু না। কেন পারবি না? কেডা তরে ভাত দেয়? বলেই সে তেড়ে যাবে ভাবল, কিন্তু সেই রকমের গোঁজ হয়ে বসে থাকা দেখে সে উঠতে সাহস পেল না। বাতার যেখানে কোরবানির চাকুটা লুকিয়ে রেখেছিল সেটা সেখানে ঠিকমতো আছে কিনা দেখল, কিন্তু চাকুটা নেই। আতঙ্ক চোখে মুখে। একটা চোখে দেখতে হয় বলে ঘাড় পুরোটা না ঘোরালে সে দেখতে পায় না। একবার মনে হলো অন্য কোথাও রেখেছে। সে অযথা বিবির ওপর রাগ করছে। খুঁজে দেখলেই হবে। তাছাড়া সে বিবিকে কি সুখটা দিল। ক্ষণে মায়া পড়ে যায়, ক্ষণে তার অবিশ্বাস। সে মায়া পড়ে গেলে কাছে গিয়ে বসল। পিঠে হাত দিয়ে আদর করতে চাইল, সাপটে ধরে আদর করতে চাইল। আন্নু যেন এবার গলা কামড়ে ধরবে। সাপের মতো ফুঁসে উঠছে, মিয়া তুমি আমারে শুইবা না, তুমি ইবলিশ, তুমি নাপাক। কি কইলি? আমি ইবলিশ? নাপাক মানুষ? ফেলু তড়াক করে লাফিয়ে উঠল। ওকে যেন বিবি এতদিন পর চিনিয়ে দিচ্ছে, তুমি ইবলিশ, তুমি শয়তান, তোমার ধর্মাধর্ম জ্ঞান নেই। ফেলুর পায়ের রক্ত চড়াত করে মাথায় উঠে গেল। সে বুঝি কঠোর কঠিন কিছু একটা এবার করবে। সে বাইরের অন্ধকারে নেমে এলো। ঘরে থাকলে এক্ষুনি হত্যাকাণ্ড ঘটবে। সে চালের বাতায় সেটা খুঁজল। না, নেই। আমি আমি ইবলিশ, নাপাক মানুষ। সে খুঁজতে খুঁজতে এমন সব বলল, নামাজ পড়ি না, আল্লাহর নাম মুখে আনি না, আমার গুনার শেষ নাই, তা তুই এখন এগুলান কবি? বলেই সে লাফ দিয়ে ঘরে ঢুকে বিবির সামনে ধপাস করে বসে পড়ল। তারপর বাঁ হাতটা ডান হাতে তুলে মরা সাপের মতো বিবির চোখের সামনে দোলাতে থাকল। বলল, বিবি, তোর সাহসের বলিহারি যাই। এটা আমার মরা হাত, হাত তরে সাহস দিছে। তুই আমারে না পাক কইলি, না হইলে কার হিম্মত আছে কাইন্দা মরে কত বান্দা লোক। তুই তো মাইয়া মানুষ আন্নু। হাসুয়াটা কোনখানে রাখছস? কোরবানির চাকুটা? কেন, তুমি আমার গলা কাটবা? দিলে দেহন যায় গলা তোর কাটে কিনা। আন্নু এবার আরো শক্ত হয়ে গেল। এই আসিল তোর মনে? বলে সে খড়ের ভিতর থেকে হাসুয়া এবং কোরবানির চাকুটা ফস করে বের করে ফেলল। আইনা দিলাম, এবারে সালাও দেহি, করছো একখান কাম তবে বুঝি। বলে সে দুই চোখ বিস্ফারিত করে যেন রণরঙ্গিনী দূরে শাড়ি খুলে ফেলে প্রায় উলঙ্গ আন্নু সামনে গলা বাড়িয়ে দিল। হিম্মত মিয়া নাই, পারো না পোষাইয়া গলা কাটতে। বলেই সে ফের কেমন শক্ত হয়ে গেল। ফেলুর যা মেজাজ, এক্ষুনি সে গলা চেপে নলি কেটে দিতে পারে, এক্ষুনি সে কিছু একটা করে ফেলবে। কিন্তু আন্নু এতটুকু ভয় পাচ্ছে না, কারণ চোখ দেখে সে টের পাচ্ছে মানুষটারে ডরে ধরেছে। সে আগের মতো দুই চোখ বিস্ফারিত করে যেন আগুন জ্বলছে চোখে। মাঠের ভিতর স্বামী হত্যার কথা শুনে সে যেমন হাহা করে হেসে উঠেছিল পালিয়ে আসার সময়, আজ আবার তেমনি পাগলের মতো হাসতে থাকল। সঙ্গে সঙ্গে ফেলু তার মরা হাতের মতো নিস্তেজ হয়ে গেল। সে তাড়াতাড়ি অস্ত্র দুটো হাতের পিছনে লুকিয়ে ফেলল। সে গোপনে অস্ত্র দুটোকে খড়ের গাদায় লুকিয়ে রাখল অন্ধকারে। আন্নু কঠিন চোখে দেখছে জবরদস্ত মানুষটা ক্রমে রাতের পোকা হয়ে যাচ্ছে। সে কঠিন গলায় বলল, পারলা না মিয়া? জানে আর হেকমত নাই? নাই বিবি, তা হইলে পোড়ামুখ মাইনসেরে আর দেখাইও না। ফেলুর মনে হলো সত্যি আর তার বাঁচার অর্থ হয় না।
নিজের মুন্ড নিজে কেটে দণ্ড দিতে পারলে অথবা 2 হাতে মুন্ড নিয়ে নাচতে পারলে যেন বিবির কথার সঠিক জবাব দেওয়া হতো। কিন্তু অন্ধকার। ওপাশে গোয়ালে বাছুরের চোখ এবং চুরি করে ধান অথবা ফসল কেটে আনা সবই কেমন মায়াময়। সে কিছুতেই কাটা মুন্ডু নিয়ে এখন আর নাচতে পারে না। সে বিবির অলক্ষ্যে কোরবানির চাকু খড়ের গাদায় লুকিয়ে হোগলাতে শরীর টান করে দিয়েছিল। তারপর প্রায় সারা রাত সে ঘুমোতে পারেনি। সে ঘুমিয়ে পড়লেই বিবি ঘরে আগুন জ্বালিয়ে ভেগে পড়বে। এক পোড়া মানুষ কুঁকড়ে থাকবে আগুনে। আগুন, হত্যার ছবি। ফেলু একেবারে পাগল বনে যেত যদি সে না দেখত একসময় বিবিটা আঁচল পেতে একপাশে শুয়ে আছে। সে সন্তর্পণে কাছে উঠে গেল। দেখল আন্নু যথার্থই ঘুমোচ্ছে কিনা, না ঘুমের ভান করে মটকা মেরে পড়ে আছে। সে কুপির আলোতে দেখল আন্নু যথার্থই ঘুমোচ্ছে। ওর মনটা সহসা অদ্ভুত বিষণ্ণ হয়ে গেল। বিবিকে আদর করার ইচ্ছা হচ্ছে। সে মুখটা কাছে নিয়ে গিয়েও ফিরিয়ে আনল। ডর, বড় ডর, নাগিনীর মতো ডর। আদর করলেই গলা কামড়ে ধরবে। সে বিবির পাশে গামছা পেতে শুয়ে পড়েছিল এবং সকালে আন্নুই তাকে ডেকে দিয়েছে, বাছুর ডারে মাঠে দিয়ে আসো। মাঠে বাছুর নিয়ে নেমে এলে এই কাণ্ড। এক ষণ্ড 4 পায়ের ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বিশাল মাঠ, ধান ক্ষেত, সোনালি বালির নদীর চর উপেক্ষা করে ফেলুকে ভয় দেখাচ্ছে। এবং হাজি সাহেবের ছোট বেটা যত লম্বা মানুষ না, তার চেয়ে বেশি লম্বা হবার শখ। লাল রঙের টুপি মাথায়, খোপ কাটা লুঙ্গি পরে তাজা রোদ্দুরে দাঁড়িয়ে আছে। দাড়িতে খুশবু আতরের গন্ধ। বিবি বেমালুম গত রাতের পাছার লাথি ভুলে বাঁশবনে নেমে যাচ্ছে। সে এবং ষণ্ড আর আকাল উদ্দিন, পাগল ঠাকুর সবাই ক্রমে পরস্পর প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এক মহিমামণ্ডিত মানুষ হেমন্তের সকালে সোনালি বালির নদীর চরে শুয়ে আছে। কেবল তিনিই জানেন ষণ্ডটা কত বেগে ছুটলে ফেলুর পেট এফোঁড় ওপর করে দিতে পারে। যেন ষণ্ডটা ফেলুকে দেখে পায়ের ওপর মরণ নাচন নাচছে। এবার ষণ্ডটা বুঝি ছুটবে। তখন মালতী হাসছিল। রঞ্জিতের কথা শুনে হাসছিল। এমন প্রতিশোধ স্পৃহা তাকে হাসিতে রঞ্জিত মালতীর মুখ না দেখলে যেন টের পেত না। কি করুণ আর অসহায় মুখ মালতীর, কি কঠিন হাসি। খুপড়ি ঘরটার ভিতর মালতী একটা পাতি হাঁসের মতো বসেছিল। হেমন্তের শেষ রোদ নেমেছে ওর ঝাঁপের দরজায়। হেমন্তের শেষ বলে শীত শীত করছে। একটা পাতলা কাঁথা গায়ে মালতী ছোট কম্বলের আসনে বসে আছে। অশৌচের শরীর যেন, অবজ্ঞা চারপাশে। নরেন দাস রোদ থেকে খড় তুলে এক জায়গায় জড়ো করছে। আভারানি ধান ঝাড়ছে। শোভা আর আবু বাড়ি নেই। মালতী সহজে ঘর থেকে আজকাল বের হতে চায় না। মাঝে মাঝে বাড়ির নিচে এক ছোট গাছ আছে, সেখানে গিয়ে বসে থাকে। রঞ্জিত এলেই ঝাঁপটা খুলে দিয়েছিল মালতী। কারণ এই ঝাঁপ থাকলে অন্ধকার থাকে চারপাশে। সে ক্রমে অন্ধকার ভালোবাসছে। চিড়িয়াখানার জীবের মতো আর বেঁচে থাকতে পারছে না। সে যে এখন কি করবে, ভেতরে তার যে কি হয়েছে। সারাক্ষণ শীত শীত, ভয় ভয়, বুকটা কাঁপে। কঠিন হাসি হাসলে নরেন দাস ভয় পায়। রঞ্জিতের সঙ্গে দেখা হলেই বলে, যান গিয়া দেখেন, পাগলের মতো হাসতাছে। এমন শুনেই রঞ্জিত এসেছিল। এলেই মালতী বিনীত বাধ্যের যুবতী হয়ে যায়। সে একটা জলচৌকি ঠেলে দেয় বাইরে, মাথা নিচু করে বসতে বলে। রঞ্জিত বসলেই যেন মালতী কেমন বল পায় শরীরে। তার একমাত্র মানুষ, যাকে কথাটা বলবে বলে সে স্থির করেছে। সে যে এখন কি করবে বুঝতে পারছে না। বুঝতে পারছিল না বলেই চোখে মুখে দিনহীন চেহারা। সে কিছুতেই কথাটা বলতে পারে না। সে কেমন মানুষটার মুখ দেখতে দেখতে মুহ্যমান হয়ে যায়। রঞ্জিত বলল, তুমি এমন পাগলামি করলে চলবে কেন মালতী? কি পাগলামি ঠাকুর? মাঝে মাঝে তুমি গাব গাছতলায় ছুটে যাও, সেখানে চুপচাপ বসে থাকো, কিছু খাও না। কিছু খেতে ভালো লাগে না ঠাকুর? ভালো না লাগলে তো চলবে না। খেতে হবে, বাঁচতে হবে। তোমারে ঠাকুর কইলাম একটা চাকু দিতে, তুমি কিছুতেই দিয়া গেলে না। আবার তোমার এক কথা? আমার আর কোনো কথা নাই। তুমি এমন করলে নরেন্দা কি করবে তোমাকে নিয়ে? আমারে নিয়া কারো কিছু করতে হইব না।
এমন বলে না, বলতে নেই। যেন অসুস্থ মালতীকে রঞ্জিত বুঝ প্রবোধ দিচ্ছে। তোমার কি মনে হয় ঠাকুর, আমারে ভূতে পাইছে? তুমি তো জানো মালতী, এসব আমি মানি না। তবে তুমি দাদার কথা বিশ্বাস করো কেন? করি, কারণ তোমার মুখ দেখলে আমার ভয় হয়। কি ভয়? কেমন অস্বাভাবিক চোখ মুখ তোমার। তুমি তো এমন ছিলে না মালতী। তুমি মনে মনে ঈশ্বরকে ডাকো, তিনি তোমার সব ভালো করে দেবেন। ঠাকুর, তোমার এত বিশ্বাস ভগবানে? আর কি বলবো তোমাকে, আমার কেবল ভয় হয় তুমি আবার কিছু করে না বসো। আমি মরতে চাই না ঠাকুর, বিশ্বাস করো, আমি মরতে চাই না। তুমি কাছে থাকলে আমি মরতে পর্যন্ত সাহস পাই না। তারপর সে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, যদি চাকুটা দিতা, আমি এখন যে কি করি। রঞ্জিতের মাথায় এখন হেমন্তের রোদ, আর কোথাও কোনো পরিচিত পাখির ডাক। ঘরে যুবতী মেয়ে অন্ধকারে বসে আছে। সে যেন দীর্ঘদিন থেকে রঞ্জিতকে কিছু বলবে বলে ঘুম যেতে পারছে না। চোখের নিচে কালি, হাত পা শীর্ণ, মুখে ক্লান্তি এবং চারপাশে অদ্ভুত এক নির্জনতা। অথচ বারবার সে চাকুর প্রসঙ্গে ফিরে আসছে। সে বলল, মালতী, তুমি কপালে সিঁদুর দিয়েছিলে, পায়ে আলতা, কি যে সুন্দর লাগছিল। মালতী জবাব দিল না। তোমার এমন সুন্দর চোখ মালতী, আমি তোমার জন্য কিছু করতে পারছি না। তোমাকে আর কি বলবো। মালতী মাথা নিচু করে রাখল, কিছু যেন ভাবছে। রঞ্জিত বলল, আমি চলে যাব মালতী, তোমার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। কবে দেখা হবে তাও বলতে পারি না। আমার অজ্ঞাতবাস শেষ হয়ে গেল, যাবার আগে তোমার সঙ্গে দেখা করে গেলাম। মালতী চোখ বড় বড় করে দেখছে। সে বলল, আমি জোরে জোরে পাগলের মতো হাসি কেন জিগাইলা না? জিজ্ঞেস করে কি হবে, কিছু করতে পারছি না, জিজ্ঞেস করে লাভ কি? মালতী বলল, তোমার অজ্ঞাতবাস শেষ। মালতীর বুকটা বলতে গিয়ে ধড়াস করে উঠল। শেষ। পুলিশ খবর পেয়ে গেছে আমি এখন এই অঞ্চলে আছি। আজ কি কাল পুলিশের সঙ্গে এনকাউন্টার হতে পারে ভেবে পালাচ্ছি। মালতী এনকাউন্টার শব্দটা বুঝল না। সে এখন নিজের যে এক অতীব দুঃখ আছে ভুলে যাচ্ছে। সে কেবল তার প্রিয়জনের মুখ দেখছিল। এই মানুষ তার কাছে এলে কোনো সন্দেহের কারণ থাকে না, কারণ সে এই মেয়েকে কতদিন লাঠি খেলা, চোরা খেলা শিখিয়েছে। রঞ্জিত এক মহান আদর্শে নিমজ্জিত। সামান্য এক বিধবা যুবতী তার কাছে কিছু না, বরং মালতীর কঠিন চোখ মুখ সে এলেই সহজ হয়ে যায়। নরেন দাসের ধারণা এবং অন্য সকলের ধারণা মালতী রঞ্জিতকে ভয় পায়। এখন সেই যুবক ফের নিরুদ্দেশে যাবে। নিরুদ্দেশে গেলে তার আর থাকলো কি? সে এখন সবই ওকে বলে দিতে পারে, অথচ কিভাবে বলবে এমন একটা কথা যা নরেন দাস জেনেও বেমালুম চেপে যাচ্ছে। মালতী এবার কান্না কান্না গলায় বলে ফেলল, ঠাকুর, আমি মরতে চাই না, তুমি আমাকে কোথাও নিয়ে চলো। রঞ্জিত দেখল চোখ ফেটে জল পড়ছে মালতীর। ক্রমে বিকেল মরে আসছে। মাঠ থেকে ধানের গন্ধ আসছিল। যেন মনে হয় এই যে মাঠ চারদিকে, ফসল সর্বত্র এবং কলাই ক্ষেতের নীলচে রঙের ফুল এবং ধান উঠতে আরম্ভ করেছে। দূরের মাঠে ধান কাটার গান শোনা যাচ্ছিল। সবই অর্থহীন মালতীর কাছে। মালতী কি করবে এখন? অধীর আগ্রহে প্রতীক্ষা করছে রঞ্জিত কি বলে। এতদিন রঞ্জিত তার সমিতির নির্দেশে কত বড় বড় কাজ অবহেলায় সমাধান করেছে। কুমিল্লাতে সে হাডসন সাহেবকে খুন করে পলাতক। পুলিশের লোক জানে সে আগরতলা হয়ে শিলচর এবং শিলচর থেকে আসামের কোথাও উধাও হয়েছে, নিখোঁজ। তার শৈশবের পরিচয় দীর্ঘদিন চেষ্টা করেও পুলিশ সংগ্রহ করতে পারেনি। সেই রঞ্জিত, সেই সুখময় দাস, সেই কখনো চরণ মণ্ডল, এবং সে যে নদী পার হতে গিয়ে একবার নীলের বাদ্যি বাজিয়েছিল গোপাল সামন্ত নামে, সেসব পুলিশ খবর রেখেও রঞ্জিত নামে এক বালক এখানে কৈশোর কাটিয়ে পলাতক তা তারা জানে না। এ অঞ্চলের মানুষেরা জানে রঞ্জিত দেশের কাজ করে বেড়ায়, এই পর্যন্ত। এখন মালতী তার সামনে গোঁজ হয়ে বসে রয়েছে এবং জীবন পাত করে যে আদর্শ সবই অর্থহীন। মালতীর গোঁজ হয়ে বসে থাকা সে একেবারে সহ্য করতে পারছে না। সে বড় দুর্বল বোধ করছে।
তার সামনে কত বড় মাঠ, শস্যক্ষেত্র। সে সামান্য ফসলের জমি নিয়ে কি করবে? মালতীকে সে কোথাও পৌঁছে দিতে পারছে না। এই নিয়তি মালতীর। কিছু বলতে পারল না। মাথা নিচু করে হেঁটে হেঁটে গাছপালার ভিতর অদৃশ্য হয়ে গেল। মালতী যেমন খুপড়ি থেকে একটা হাঁসের মতো বের হয়ে এসেছিল, তেমনি সে ধীরে ধীরে ভেতরে ঢুকে বসে থাকল। একটু পরে এলো শোভা। বাঁ হাতে ওর লণ্ঠন, ডান হাতে কলাই করা থালাতে খই এবং গুড়। মালতীর রাতের আহার। খেতে দিলেই মালতীর ঝাঁপ বন্ধ করে দেবে। তারপর এক অন্ধকার নিয়ে চোখ কোটরাগত করে সে শুয়ে থাকবে। ঘুম নেই চোখে, কেবল মনে হয় কোনো মরুক প্রান্তে একটা পত্র পুষ্পহীন বৃক্ষ তাকে হাতছানি দিচ্ছে। রঞ্জিত হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এলো। সেই এক অর্জুন গাছ। গাছটা ডালপালা মেলে বড় হয়ে যাচ্ছে। চারপাশে ক্রমে অন্ধকার নামছে। দক্ষিণের ঘরে শশী মাস্টার ছেলেদের পড়াচ্ছেন। সোনা খুব জোরে জোরে পড়ছে। সে তার কঠিন কঠিন শব্দ রঞ্জিত বাড়ি এলেই শুনিয়ে শুনিয়ে পড়ে। সে যে কত বড় হয়ে গেছে এবং কত সব কঠিন কঠিন শব্দ জেনে ফেলেছে এই বয়সে, সে রঞ্জিত মামাকে তা জানাতে চায়। সে এত দুঃখের ভিতরও মনে মনে হাসল। সে চলে যাবে, এসব ছেড়ে যেতে ওর সবসময় কেমন কষ্ট হয়। দিদির কাছে সে মানুষ বলে যা কিছু টান এই দিদির জন্য, এবং স্বামী তার পাগল বলে সব সময় মনের ভিতর নানান রকমের চিন্তা। মানুষটা এভাবে সারা জীবন বাঁচবে আর কবিতা আবৃত্তি করবে। দিদির জীবনটা বড় দুঃখে কেটে গেল। এখানে এলে সে নিজের বাড়িতে ফিরে এসেছে এমন ভাবে। সব মাঠঘাট চেনা, তাই যেন যাবার আগে সব ঘুরে ঘুরে একটু দেখে যাওয়া। পুকুর পাড় থেকেই সে দক্ষিণের ঘরের আলোটা দেখতে পেল। শশী মাস্টার দুলে দুলে পড়ান। ইতিহাস থেকে তিনি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়ীয়সী, ছেলেদের বলার সময় কেমন মাটি এবং মানুষের নিমিত্ত তিনি উত্তাপ পান। শশী মাস্টার এই 3 ছেলেকে সন্তানের মতো স্নেহ করেন। সে অন্ধকার থেকে এবার উঠে এলো। সংসারে আপনজন বলতে তার দিদি, আর কেউ নেই। স্বামী পাগল মানুষ। সে সোজা বাড়ি উঠে এলো। এবার নিজের ঘরে ঢুকে পোশাক পাল্টালো। ওর সুটকেসের ভিতর যা যা থাকার কথা সব ঠিক আছে কিনা দেখে নিল। মহেন্দ্রনাথ নিজের ঘরে বসে আছেন। এ সময় তিনি সামান্য গরম দুধ খান। দিদি নিশ্চয়ই মহেন্দ্রনাথের পায়ের কাছে বসে আছে। সে দিদিকে বলে তাড়াতাড়ি দুটো খেয়ে নিল। মহেন্দ্রনাথের ঘরে ঢুকে প্রণাম করার সময় বলল, আমি আজই চলে যাচ্ছি। বড় বউ এখন আর এসবে বিস্মিত হয় না। কখন কোথায় থাকবে অথবা যাবে কেউ জানতে চাইলে সে চুপচাপ থাকে। আগে বড় বউ এই নিয়ে সামান্য অশান্তি করত রঞ্জিতের সঙ্গে, এখন আর করে না। অসময়ে কোথাও চলে যাচ্ছে বললে বিস্মিত হয় না, বরং সেসব ঠিকঠাক করে দেয়। কথা বেশি বলে না। রঞ্জিত বুঝতে পারে দিদি তার এই চলে যাওয়া নিয়ে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। দিদি চুপচাপ থাকলে সে টের পায়, চলে গেলে নিশ্চয় দিদি তার কাঁদবে। সে যাবার আগে যেমন প্রণাম করে থাকে এবারেও তাই করল। তারপর বিষণ্ণ মুখ দেখে যেমন বলে থাকে, কই তুমি হাসলে না? আমি যাব অথচ তুমি হাসলে না, না হাসলে যাব কি করে? বড় বউ জোর করে হাসে তখন, হেসে বিদায় দেয় এই ছোট ভাইটিকে। এই তো আমার দিদি বলে সে সকলের কাছ থেকে বিদায় নেবার জন্য প্রথমে দক্ষিণের ঘরে ঢুকে গেল। শশী মাস্টারকে বলল, চলে যাচ্ছি। সোনার মাথায় কি ঘন চুল হয়েছে, সে চুলে হাত ঢুকিয়ে আদর করল সোনাকে। বলল, যাচ্ছি আমি, তোমরা ভালো হয়ে থেকো, মার কথা শুনবে, জ্যাঠামশাইকে দেখে রাখবে। শশী মাস্টার বললেন, তাহলে আবার বনবাসে যাচ্ছেন? যেতে হচ্ছে। ফিরবেন কবে? বোধহয় আর এখানে ফিরতে পারবো না। কেন? অসুবিধা আছে। আপনি স্বদেশী মানুষ, আপনাদের সব জানার সৌভাগ্য আমাদের হয় না, কিন্তু মাঝে মাঝে আপনার মতো বনবাসে যেতে ইচ্ছা হয়, জাতির সেবা করতে ইচ্ছা হয়। জাতির সেবা তো আপনি করছেন, এর চেয়ে বড় সেবা আর কি আছে? কিন্তু কি জানেন, বলে শশী মাস্টার উঠে দাঁড়ালেন, দেশ স্বাধীন যে কবে হবে বুঝতে পারছি না। হয়ে যাবে। হবে ঠিক, তবে দেরি হয়ে যাচ্ছে। আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারছি না বলে দেরি হচ্ছে।
রঞ্জিত এমন কথার কোনো জবাব দিতে পারল না। আপনার কি মনে হয়? কিসের ব্যাপারে বলছেন? এই স্বাধীনতার ব্যাপারে? সবাই ঝাঁপিয়ে পড়লে সংসার চলবে কি করে? তা ঠিক বলেছেন, কিন্তু লীগ যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে যে শেষ পর্যন্ত কি হয়। রঞ্জিত কথার জবাব দিতে হবে বলেই অন্য কথায় চলে এলো। এরা কিন্তু আপনার খুব ভক্ত। এরা আজকাল যত্ন নিয়ে দাঁত মাজছে। শশী মাস্টার বললেন, দাঁতই সব, আপনার দাঁত দেখি। অন্য সময় হলে রঞ্জিত কি করতো বলা যায় না, কিন্তু এখন সে চলে যাচ্ছে বলে খুব সহজ সরল হয়ে গেছে। তাই সে কোনো কুণ্ঠা প্রকাশ না করে শশী মাস্টারকে দাঁত দেখালো। শশী মাস্টার লণ্ঠন তুলে সবকটা দাঁত দেখলেন, যেন কুশলী ডাক্তার ওর দাঁত দেখছেন। মাড়ি টিপে টিপে দেখলেন। তারপর পল্টুকে এক ঘটি জল আনতে বলে রঞ্জিতের মুখের দিকে তাকালেন। আপনার নিচের পাটির দাঁত কিন্তু ভালো না। রঞ্জিত হাসতে হাসতে বলল, কি করলে ভালো হবে? রোজ রাতে একটা করে হর্তুকি খাবেন। বলে তিনি বাইরে গেলেন, হাত ধুলেন। তারপর ফিরে এসে বললেন, হর্তুকিতে দাঁত শক্ত হয়, লিভারের কাজ ভালো হয়, সুনিদ্রা হবে এবং পরিপাকে এত বেশি সাহায্য করবে। বলে একটু থামলেন। কি যেন খুঁজে খেরো খাতাটা পেয়ে পাতা উল্টে গেলেন। এই শব্দের পাতা থেকে হর্তুকি কত নম্বর পাতায় আছে খুঁজে হর্তুকির গুণাগুণ ব্যাখ্যা করে শোনাতে থাকলেন। রঞ্জিত দেখল লম্বা খাতায় নানান রকম আয়ুর্বেদীয় ফুল ফলের নাম, তাদের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বিবরণ। রঞ্জিত বলল, এদের এসব বলুন। দেশের মাটিতে যা হয় পৃথিবীতে কোথাও তা পাওয়া যায় না। শশী মাস্টার বললেন, কি লালটু পল্টু, মামা কি বলছেন? তোমার তো মামা আজ চলে যাবেন, প্রণাম করো। সকলে একসঙ্গে উঠে এসে কে আগে প্রণাম করবে, দুবদাব প্রণাম সেরে কে আবার নিজের জায়গায় গিয়ে সবার আগে বসবে তার প্রতিযোগিতা যেন। রঞ্জিত বলল, পরীক্ষা পাশের সময় এটা চাই, সবার আগে যেতে হবে। বারান্দায় বাড়ির পাগল মানুষ চুপচাপ বসে আছেন। সে তাঁর কাছে গিয়ে বলল, জামাইবাবু, আমি আজ চলে যাচ্ছি। বলে সে দু পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করল। প্রণাম করার সময় বলল, আশীর্বাদ করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। তিনি বসেছিলেন, বসে থাকলেন। কোনো উচ্চবাচ্য নেই, তার চোখ অন্ধকারে দেখা যাচ্ছে না। তবু বোঝা যায় সারা জীবন ধরে মানুষটি এক সোনার হরিণের পিছনে ছুটছেন। মানুষটার দিকে তাকালেই রঞ্জিতের চোখ ছলছল করে ওঠে। সে তাড়াতাড়ি এবার পশ্চিমের ঘরে ঢুকে গেল। ধনবউকে প্রণাম করার সময় বলল, ধনদি, আজ চলে যাচ্ছি। ধনবউ বলল, সাবধানে থাইক্য। তারপর সে শচীন্দ্রনাথের সঙ্গে দেখা করে খুব ঘন অন্ধকারের ভিতর মাঠে নেমে গেল। শশী মাস্টার, সোনা, লালটু, পল্টু হ্যারিকেন নিয়ে পুকুর পাড় পর্যন্ত এসেছিল। তারপর আর যায়নি। রঞ্জিত নিজেই বলেছে, আপনারা ফিরে যান মাস্টার মশাই, অন্ধকারে আমি ভালো দেখতে পাই, আলো থাকলে বরং চোখ ঝাপসা লাগে। অন্ধকারে নেমে আসতেই আবার সেই মাঠ, সোনালি বালির নদী, তরমুজের জমি এবং উপরে আকাশ, চিত্র বিচিত্র সব নক্ষত্র আর মাঠের নির্জনতা ওকে শৈশবের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। শৈশবে সে, শামসুদ্দিন আর মালতীকে নিয়ে তারা নদীতে সাঁতার কাটত। সাঁতার কেটে ওপারে উঠে যেত। গয়না নৌকার নিচে কখনো কখনো রঞ্জিত লুকিয়ে থাকলে মালতী ভয় পেত। সে ডাকত, ঠাকুর। কে যেন তেমনি মনে হয় এখনো তার পিছনে ডাকছে, ঠাকুর, তুমি আমাকে কার কাছে রেখে গেলা? তুমি দেশের কাজ করে বেড়াও, আমি কি তোমার দেশ না? তোমার এই জলা জমি অথবা মাটিতে আমি বড় হয়ে উঠি না? আমার সুখ দুঃখ তোমার সুখ দুঃখ না? ঠাকুর, ঠাকুর, কি কথা বলছো না কেন? রঞ্জিত যত দ্রুত হাঁটবে ভেবেছিল, সে তত দ্রুত হেঁটে যেতে পারছে না। কে যেন তাকে কেবল নিরন্তর বলে চলেছে, আমি কি করি ঠাকুর? মনে হলো সে যেতে যেতে কোনো গাছের ছায়ায় অন্যমনস্কভাবে দাঁড়িয়ে পড়ছে। যত তাড়াতাড়ি সে অঞ্চল ছেড়ে যাবে ভেবেছিল, কেন জানি সে তত তাড়াতাড়ি যেতে পারছে না। বস্তুত ওর পা চলছিল না। তার মাথার উপর বড় এক আকাশের মতো পবিত্রতা নিয়ে মালতী জেগে রয়েছে।
সে আর এক পা বাড়াতে পারল না। মনে মনে সে আজ কখনো জীবনে যা ভাবেনি, যা কিছু স্বপ্ন ছিল সব মিথ্যা প্রতিপন্ন করে অন্য জীবনে ঝাঁপিয়ে পড়বে ভাবল। দেশ উদ্ধারের চেয়ে কাজটা কেন জানি কিছুতেই কম মহৎ মনে হচ্ছে না। সে সেই অসত্য গাছটার নিচে দাঁড়িয়ে থাকল। অন্ধকার কি ঘন, আর কি প্রাচীন মনে হয় এইসব তরুলতা। সে অন্ধকারে দাঁড়িয়ে কিছু প্রত্যক্ষ করার চেষ্টা করছে। বিন্দু বিন্দু সব আলো গায়ের ভিতর জ্বলছে, নিভছে। রাত এখনো তেমন গভীর নয়। ভুজঙ্গ কবিরাজকে লাঠি খেলা, ছোড়া খেলার সব নির্দেশ, আর কোথায় আখড়া খুলতে হবে নূতন, সে গেলে কার সঙ্গে ওদের যোগাযোগ রাখতে হবে, সবই সে ঠিকঠাক বলেছে কিনা আর একবার এই গাছের নিচে দাঁড়িয়ে ভেবে নিল। কোথাও তখন কোনো কুকুর আর্তনাদ করছে, শেয়ালেরা ডাকছে। জালালির কবরে এক ঝোপ কাশের বন সৃষ্টি হয়েছে এতদিনে। সেই কাশের সাদা ফুল এই অন্ধকারে এক ফালি জ্যোৎস্নার মতো দুলছে চোখে। বেঁচে থাকার জন্য আপ্রাণ জীবন সংগ্রাম ছিল জালালির। মৃত্যুর পর একখণ্ড ভূমি পেয়ে সে এখন কি মনোরম হাসছে। জালালি তার নতুন এই ভূখণ্ডে এখন কাশফুল হয়ে বেঁচে আছে। গাছের গোড়ায় ভালোবাসার মাটি, সে তা পেয়ে ছোট্ট শিশুটির মতো হাসছে। কাশফুলের মতো পবিত্র হাসিটি মুখে লেগে আছে জালালির। অন্ধকারে দাঁড়িয়ে মনে হলো এই এক খণ্ড জমি সকলের প্রাপ্য, সবাইকে এই দিতে হবে। অভুক্ত এবং ভূমিহীন মানুষ, ভূমিহীন বলতে পায়ের নিচে মাটি নেই এমন মানুষ সে ভাবতে পারে না। তার ঘর থাকবে, চাষাবাদের জমি থাকবে, সে কিছু খাবে, খেতে পাবে। খেতে না পেলে মানুষের স্বাধীনতার অর্থ হয় না। মানুষের স্বাধীনতা বলতে সে এই বোঝে। তার কেন জানি এবার মনে হলো সে এক খণ্ড জমি মালতীকেও দেবে। অথবা এই অন্ধকারে, ঘন অন্ধকারে দাঁড়ালেই সে কেমন সাহসী মানুষ হয়ে যায়। ওর মৃত্যুভয় থাকে না। রাতের পর রাত এমন সব মাঠ, জঙ্গল, নদী, বন, যদি কোথাও পাহাড় থাকে, সিংহ শাবকের মতো পাহাড় বেয়ে ওঠা, যেন নিরন্তর এক গ্রহ থেকে অন্য গ্রহে অভিযান। দুঃসহ এইসব অভিযান তাকে মাঝে মাঝে বড় বেশি বাঁচার প্রেরণা দেয়। কিছু না করতে পারলেই মনে হয় সে মৃত। একঘেয়ে জীবন তখন, বাঁচার কোনো প্রেরণা থাকে না। উৎসাহবিহীন মানুষের মতো তাকে অধার্মিক করে ফেলে। হাডসন সাহেবকে হত্যার পর সে আবার নতুন কিছু করতে যাচ্ছে। প্রায় এক গ্রহ থেকে অন্য গ্রহে অভিযানের মতো এই ঘটনা। অন্ধকারে নরেন দাসের বাড়ি স্পষ্ট। বিন্দু বিন্দু আলো এখনো জ্বলছে। বোধহয় নরেন দাস গোয়ালে গরু বাঁধছে এবং আভারানী ঘাট থেকে বাসন মেজে এলেই সে এগোতে পারবে। ওদের এবার শুধু শুয়ে পড়তে দেরি। মালতীকে নিয়ে ভয়ডর তাদের কমে গেছে, কারণ মালতীর শরীরে আর কোনো ঘোড়া দৌড়ায় না। মালতী রুগ্ন, শীর্ণকায়, অবসন্ন, এবং শরীরের ভিতর মালতীর ধর্মাধর্ম এখন ঢাকঢোল বাজাচ্ছে। মালতীকে ঘরে জায়গা দিচ্ছে না নরেন দাস। মালতী এখানে থাকলে পাগল হয়ে যাবে। ক্রমে রাত বাড়ছে। ভোর রাতের দিকে ঠাকুরবাড়ি পুলিশে ঘিরে ফেলবে এমনই খবর তার কাছে আছে। সন্তোষ দারোগা নারায়ণগঞ্জে গেছে আর্মড ফোর্সের জন্য। সামান্য একজন মানুষকে ধরবার জন্য সন্তোষ দারোগা গোপনে গোপনে সেখানে মহোৎসবের ব্যাপার করে ফেলছে। ভীষণ হাসি পেল দারোগার ভয় এত বেশি ভেবে। কে সেই মানুষ? সে এখন ভেবে পাচ্ছে না যে তাকে ধরিয়ে দিচ্ছে। এখানে কার সঙ্গে শত্রুতা? কয়েক ক্রোশ দূরে থানা, যেতে আসতে সময় অনেক। জলা জায়গা বলে কেউ বড় এদিকটাতে আসতে চায় না। সে এখানে বেশ অজ্ঞাতবাস কাটিয়ে দিচ্ছিল, কিন্তু চুপচাপও বসে থাকা যায় না। সমিতির কাছে সে নির্দেশ চেয়ে পাঠালো। তাদের নির্দেশ মতো একের পর এক আখড়া খুলে চলেছিল গ্রামে গ্রামে। তারপর এক খবর, এক মানুষ বাউল সেজে চিঠি দিয়ে গেল। পুলিশ তার সূত্র আবিষ্কারে ব্যস্ত, তাকে পালাতে হবে। এবারে মনে হলো নরেন দাসের বাড়ির যে বিন্দু বিন্দু আলো জ্বলছিল তা নিভে গেছে। সে গেরুয়া রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে, ওপরে জহর কোট। কোটের নিচে হাত রেখে দেখল, না, ঠিক আছে। সে এবার সন্তর্পণে এগোতে থাকলো। তার আর এখন ভয় নেই। দেখল সামনের অন্ধকারে একটা জিপ ঘোঁত করছে। সে রিভলভারটা চেপে ধরতেই মনে হলো ওটা বাড়ির আশ্বিনের কুকুর। সে চলে যাচ্ছে বলে তাকে বিদায় জানাতে এসেছে। রঞ্জিত বলল, বাড়ি যা, এখানে কি?
কুকুরটা তবু পায়ে পায়ে আসতে লাগলো। সে বলল, তুই যা বাবা, আমি এতদিনে একটা ভালো কাজ করতে যাচ্ছি। কিন্তু কুকুরটা পাশে পাশে হাঁটছেই। কি বলছি শুনতে পাচ্ছিস না? কুকুরটা এবার পায়ের উপর লুটিয়ে পড়ল। হ্যাঁ হয়েছে, খুব হয়েছে, এবারে যা। কুকুরটা যথার্থই এবার ছুটে পুকুর পাড়ে উঠে গেল এবং অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে রঞ্জিত কোন দিকে যাচ্ছে দেখল। রঞ্জিত মালতীর দরজার সামনে সন্তর্পণে দাঁড়ালো। ঝাঁপের দরজা। টর্চ জেলে সে ঝাঁপের দরজায় ফাঁক আছে কিনা দেখল। সে কোনো ফাঁক খুঁজে পেল না। সুতরাং খুব সন্তর্পণে বাইরে দাঁড়িয়ে ডাকল, মালতী। মনে হলো ভিতরের জীবটা জেগে আছে। সামান্য ডাকেই তার সাড়া মিলেছে। সে উঠে বসেছে। গলার স্বর চিনতে পেরে মালতীর বুক কাঁপছিল। সে কাঁপা হাতেই ঝাঁপ খুলে দিল। আমি। মালতী কথা বলল না। এবার আমরা যাব। মালতী বুঝতে পারছে না আমরা যাব বলে রঞ্জিত কি বোঝাতে চাইছে। সে মাথা নিচু করে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে তুমি যাবে? কোথায়? সহসা মালতী রঞ্জিতের মতো প্রশ্ন করল। যেদিকে দু চোখ যাবে। কিন্তু আমার যে কথা ছিল ঠাকুর। এখন আর কোনো কথা না মালতী, দেরি করলে আমরা ধরা পড়ে যাব। কিন্তু আমার ভয় করছে, তোমাকে সবটা বলতে না পারলে। রাস্তায় সবটা তোমার শুনব, তুমি তাড়াতাড়ি এসো। মালতী এবার খুপড়ির ভেতর ঢুকে দুটো সাদা থান, সেমিজ এবং পাথরের থালা নিল সঙ্গে। এত নিয়ে পথ হাঁটতে পারবে না। সে পাথরের থালা রেখে দিল। রঞ্জিত বলল, আমাদের রাতে গজারির বনে গিয়ে ঢুকে পড়তে হবে। ওরা নদীর চরে নেমে আসতেই শুনল টোডার বাগের ওপাশে কারা টর্চ জ্বালিয়ে আসছে। ঘোড়ার খুরের শব্দ। রঞ্জিত বুঝতে পারল রাতে রাতে সন্তোষ দারোগা গ্রাম ঘিরে ফেলেছে। সে মালতীকে বলল, জলে ঝাঁপিয়ে পড়ো। পুলিশের লোকগুলো টর্চ এবার নিভিয়ে দিল। ওরা চলে যাচ্ছে। রঞ্জিত বলল, জলে ডুবে থাকো। ওরা জলের ভিতর যখন ডুব দিল তখনই মনে হলো কেউ টের পেয়ে গেছে। সে বলল, মালতী, সাঁতার কাটতে হবে, যত জোরে সম্ভব। বলে সাঁতার কেটে ওরা নদীর পাড়ে উঠলে দেখল টর্চের আলো এসে এপারে পড়েছে। বুঝি রঞ্জিত ধরা পড়ে গেল। টর্চের আলোতে বুঝি ওকে খুঁজছে। রঞ্জিতের এমন একটা ভয়াবহ ব্যাপারে যেন ভ্রুক্ষেপ নেই। মালতীকে নিয়ে যা সামান্য অসুবিধা। সে মালতীকে বলল, বুঝতে পারছো ওরা কিছু টের পেয়েছে, ওরা আগে আগে এসে গেল। মালতী কিছু বুঝতে পারছে না। সে বসে বসে এখন ওক দিচ্ছে। কি হয়েছে তোমার? মালতী বলল, ঠাকুর তুমি পালাও, দেরি করলে ওরা ধরে ফেলবে। রঞ্জিত যেমন স্বভাব সুলভ হাসে তেমনি হাসল। সে বলল, এটা তুমি পড়ো, এটা আমাকে বিপদ থেকে অনেকবার রক্ষা করেছে। মালতী দেখল কালো রঙের একটা বোরখা। ওরা বনের ভিতর ঢুকে পোশাক পাল্টে ফেলল। সে তার সুটকেস থেকে এক এক করে সব বের করল। বলল, এখানে টিপলে গুলি বের হবে, এই দেখো, এটাকে বলে ট্রিগার। সে আলো জেলে সব বোঝালো। এই ট্রিগার, ভালো হোল্ডিং চাই, এমিং খুব তীক্ষ্ণ দরকার। কিন্তু এ কি মালতী, ওক দিচ্ছ কেন? মালতী ওক দিতে দিতে কথা বলতে পারছে না। রঞ্জিত বলল, তোমার কি হয়েছে মালতী, তুমি ঠিক করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। মালতী যা এতদিন বলবে ভাবছিল, ঘৃণায় যা বলতে পারছিল না, এখন এই দুঃসময় রঞ্জিতকে সে তা মরিয়া হয়ে বলে ফেলল। ঠাকুর, আমি মা হয়েছি, 3 অমানুষ আমারে জননী বানাইছে। আর কিছু বলতে পারছে না। মালতী উপর্যুপরি ওক দিচ্ছে কেবল। অন্ধকারে রঞ্জিত কিছুই দেখতে পাচ্ছে না। মালতী পায়ের কাছে বসে ওক দিচ্ছে। ওপারে ইতস্তত টর্চের আলো। বনের ভিতর আলো ঢুকছে না। সেই আলোর কণা শুধু বৃষ্টিপাতের মতো পাতার ফাঁকে ফাঁকে সামান্য ঢুকছে। রঞ্জিত এবার হাঁটু গেড়ে বসল। মাথায় হাত রাখল মালতীর। বলল, আমাদের অনেক পথ হাঁটতে হবে মালতী, আমরা কোথায় যাব জানি না, তুমি ওঠো। এভাবে নদীর পাড়ে যে বনে একবার সোনা পাগল জ্যাঠামশাইয়ের সঙ্গে হাতিতে চড়ে মাঠ অতিক্রম করেছিল, সেই বনে মালতী এবং রঞ্জিত সারা রাত সকাল হবার আশায় গাছের নিচে পাশাপাশি শুয়েছিল। রঞ্জিত আর একটা কথাও বলেনি। মালতী ভয়ে ঘাসের ভিতর মুখ লুকিয়ে রেখেছে। দুজনই সারা রাত জেগেছিল।
এরপর কি কথা বলে যে আবার স্বাভাবিক হওয়া যায় রঞ্জিত ভেবে উঠতে পারছে না। কোথায় যাবে, কার কাছে নিয়ে যাবে, এবং সে এমন এক মেয়ে নিয়ে এখন কি করে? গাছের শাখা পোশাকা বাতাসে আন্দোলিত হচ্ছে, শেষ রাতের জ্যোৎস্না গাছের পাতায় পাতায়, সেই যেন পাতায় পাতায় পড়ে নিশির শিশির, অথবা কে যেন আবার উচ্চৈস্বরে পড়ে চলেছে অ্যাট লাস্ট দি সেলফিস জায়েন্ট গেম। খুব সকালে আকাশ ফর্সানা হতে মালতীই ডেকে দিয়েছে। রঞ্জিতের চোখে ভোর রাতের দিকে ঘুম এসে গেছিল। রঞ্জিত ধরফর করে উঠে বসল। সে নিজে একটা লুঙ্গি পরল। সে তার সুটকেস থেকে আঠা এবং রঙিন কিছু পাট বের করে একেবারে অন্য মানুষ সেজে গেল। বোরখার নিচে বিবি আর রঞ্জিত এক মিয়া সাব, ভাঙা ছাতি বগলে। মিয়া বিবি মেমান বাড়ি যাচ্ছে এমনভাবে রঞ্জিত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকল। যেতে যেতে মালতী বলল, তুমি ঠাকুর আমাকে জোটনের কাছে রাইখা যাও। রঞ্জিত কথা বলল না। এ অবস্থায় ওকে কোথায় আর নিয়ে যাওয়া যাবে? সে দরগার উদ্দেশ্যে হাঁটতে থাকল। দিনমানে হাঁটলে সে মালতীকে নিয়ে জোটনের দরগায় পৌঁছতে পারবে। মালতীকে আপাতত জোটনের কাছে রেখে সে কোথাও চলে যাবে ভাবল। আর সে হাঁটতে হাঁটতেই কার ওপর আক্রোশে বনের ভিতর চিৎকার করে উঠল, বন্দে মাতারম। আক্রোশের প্রতিপক্ষ জব্বর না সন্তোষ দারোগা? ওর চোখ মুখ দেখে তা ধরা গেল না। এই উপন্যাসের প্রথম খণ্ড এখানেই শেষ হলো। দ্বিতীয় খণ্ড নিয়ে অন্যদিন আসব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা গল্পটা শুনুন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ থাকলো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।